আমরা এই যে গত ক্লাসে অর্ধেক কিছুটা পড়াইছিলাম, তাই না? জি স্যার। এই অধ্যায়ে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এগুলো কিন্তু আছে। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মাত্র কোনটা আসে, গিবস হলমস। আচ্ছা, আমরা আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা পড়াই নি। এটা তোমরা ওই যে ইন্টারের বই থেকে পড়ছি না, আমরা সাধারণ সাধারণ তপনের বই। জি স্যার। ওই ওই বই থেকেই এই দুটা সূত্র পড়ে নিবা, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তাদের ব্যাখ্যা। তাহলে দেখো আমরা এখানে দেখি যে প্রথম সূত্র উনি কি বলছে। প্রথম সূত্র সাধারণত এই যে কাজ ও তাপের মধ্যে উনি সম্পর্ক স্থাপন করছেন। হ্যাঁ, তো সূত্রটা হলো কাজ বা যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপ শক্তিতে রূপান্তরিত করলে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পর কি হবে, সমানুপাতিক। তার মানে দেখো, কাজ বা যান্ত্রিক শক্তিকে তাপ বা তাপ শক্তি কাজে লাগায় যদি আমরা কি করি, কাজ আমরা বা যান্ত্রিক যান্ত্রিক। শক্তিকে তাপে বা তাপ শক্তিকে কাজে বা তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তর, মানে কাজ থেকে তাপ, মানে যান্ত্রিক বা যান্ত্রিক থেকে কাজ, যেটাই হও, তাপকে ব্যবহার করে এই দুটা, তাহলে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পর কি হবে, সমানুপাতিক। মানে একবার হলো যান্ত্রিক থেকে তাপ শক্তি বা তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক যেটাই শক্তি। যেটাই কনভার্ট করো, এই তাপ এবং যান্ত্রিক শক্তি পরস্পরের কি হবে, সমানুপাতিক। এখানে আমরা তোমার যান্ত্রিক শক্তি বা কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করছি, আর তাপকে কি দ্বারা প্রকাশ করছি, এই যে এইচ দ্বারা প্রকাশ করছি। মাঝখান দিয়ে কার সঙ্গে আনি, কোন কালার ভালো আসবে, এটা ভালো আসবে। আচ্ছা, আচ্ছা, তাহলে অতএব সমানুপাতিকটা উঠে আমরা একটা ধ্রুবক দিলাম, যে এটা হলো জুলের ধ্রুবক। এটা হচ্ছে কি, জুলের ধ্রুবক। আচ্ছা, তাহলে স্যার। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি। এখন দেখো, এখন হলো আসে কি, আসে হইলো ওইভাবে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো, তাই না? আসে ওই রকম, জি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র কি ব্যাখ্যা করো, ওইভাবে আসে। বর্ণনা করো, গাণিতিক ব্যাখ্যা করো। হুম। এখন ধর আমরা ব্যাখ্যাতে যাই। আহ, এখন দেখো, তাপগতিবিদ্যার সূত্রের ব্যাখ্যা হলো কি, শক্তি নিত্যতা সূত্রের এটা একটা কি বিশেষ রূপ। হ্যাঁ, বিজ্ঞানী ক্লসিয়াস এটার একটু ব্যাখ্যা দিচ্ছেন। ওনার মতে কোন সিস্টেমে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে কোন সিস্টেমে যদি তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে, বা অন্য কোনো শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে ওই সিস্টেমের মোট পরিবর্তন কি একই। মানে তুমি আহ, তাপ শক্তি কোন যে কোনো একটা আমরা তো একটু আগেও বলছিলাম যে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি যেটা যেটাতে থেকে কনভার্ট হোক, পরস্পর সমানুপাতিক। ওই কথাটাই বলছে, কোন একটা সিস্টেমের তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হোক, বা অন্য শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হোক, কিন্তু মোট পরিবর্তন, মানে যেটার মধ্যে আমি জিনিসটা প্রয়োগ করতেছি, সিস্টেম, ওইটার মোট পরিবর্তনটা কি হবে, শক্তির পরিবর্তনটা একই হবে। এটাই হলো ক্লসিয়াসের মতবাদ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে এটা আরো ব্যাখ্যা করছে ক্লসিয়াস আর কি। তো তোমাকে যদি ক্লসিয়াসের মতবাদ দেয়, সে একই জিনিস। এখন দেখো, আমরা যদি কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করি, আমরা কোন সিস্টেমে তাপ প্রয়োগ করলে কি হবে, একটু কাজ হবে না অভ্যন্তরীণ। আচ্ছা, এখন এই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, আর বাকি অংশ কি করবে, পরিবেশের উপর কাজ করবে। মানে প্রথমে হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সহায়তা করবে, এরপরে কি কাজ করবে। এমনি এটা তো স্বাভাবিক, আমরা তো কোনো একটা জিনিস শুরু করলে সরাসরি কাজ করবে না। তুমি এই ধরো ডিম ভাজো, ওই যে গ্যাসের চুলার উপর কয়লা দিয়ে কি ডিমকে ওইটার উপর ছেড়ে দাও, আগে কি করো, একটু তাপ দিয়া ওইটাকে উত্তপ্ত করো, এরপরে গিয়া কার্য সাধন করো, তাই না? তাই তোমার পুরা শক্তিটা কি ডিম ভাজার জন্য কাজে লাগে? কিছু শক্তি ওই যে ওই সিস্টেমটাকে তোমার উত্তপ্ত করতে কি কাজে লাগে। এই জন্য তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আর বাকি অংশটা এটা পরিবেশের উপর কি করে, বাহ্যিক কাজ সম্পাদন করে। এখন তোমার এই যে ধরো তুমি তাপ প্রয়োগ করছো কিউ, হ্যাঁ, আর যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে সেটা যদি ইউ হয়, তাহলে আর বাইরের কাজ যদি করে কি ডব্লিউ, ডেল। তাহলে আমরা ইয়ার সূত্র অনুসারে কি বলতে পারি, যে
তাহলে ডেল কিউ তাপ সমান সমান অভ্যন্তরীণ শক্তি প্লাস হলো ওই যে বাকি অংশটা যে কাজ করছে সেটা। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটা হলো পরিবর্তন, ডেল দ্বারা বোঝায়। আর যদি ক্ষুদ্র পরিবর্তন হয় তাহলে আমরা ক্ষুদ্র পরিবর্তনকে ডি দ্বারা প্রকাশ করি। তো ডেল এর পরিবর্তে তখন কি বসবে? জি। আর বাকিগুলো সব সেম জিনিস। তার মানে তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। কিউ মানে তাপ, কিউ মানে অভ্যন্তরীণ শক্তি, আর ডব্লিউ মানে কি কাজ। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এখন এই রাশিগুলো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এখন এই রাশিগুলোর ব্যাখ্যা তুমি একটু দেখে নিবা যে কোনটা কি। ধরো তাপ যদি ধনাত্মক ধরা হয়, ধরা হবে যদি সরবরাহে কি করা হয়, তুমি ওই সিস্টেমে তাপ সরবরাহ করো। ঋণাত্মক হবে যদি তুমি সিস্টেম থেকে তাপ কি করো, মানে পরিবেশে হারাবে। তুমি যদি তাপ দাও তাহলে ওইটা হলো ধনাত্মক। মানে আমরা কিউর পরিমাণে কথা বলতে তাপের কথা বলতেছি। তাপ কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে। তুমি যদি তাপ সরবরাহ করো তাহলে ধনাত্মক, আর যদি তাপ হারাই তাহলে কি ঋণাত্মক। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ওখানে তো দিলাম, জয়েন করো লিঙ্ক আগে থেকে। বোকা না কম্পিউটার। কেন যে পিছিয়ে গেছো গো? না, হ্যাঁ। এখন দেখো, তাহলে এটা হলো কিউর কথা গেল। যদি দিই তাপ দিই ধনাত্মক, আর তাপ অপসারণ করলে বা হারালে ঋণাত্মক। অভ্যন্তরীণ শক্তি ধনাত্মক হবে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাপ প্রয়োগের ফলে যদি বৃদ্ধি পায় তাহলে কি ধনাত্মক। আর যদি অভ্যন্তরীণ শক্তি ঋণাত্মক, যদি হ্রাস পায় তাহলে হবে কি ঋণাত্মক। আবার কাজ ধনাত্মক হবে যদি পরিপার্শ্বের উপর কি কাজ করে, আর ঋণাত্মক হবে যদি কি পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করে। এটা স্বাভাবিক। সারাউন্ডিং, তুমি যে যেখানে জিনিস কাজটা করতেছো তার সারাউন্ডিং আছে না, চারপাশ বুঝো না, পরিবেশ বুঝো না। তো তুমি একটা জায়গায় দিলা, তাপ দিলা। তো তাপ দিলা বুঝলাম, ওখানে কাজ হইলো, তো পাশে গরম লাগে না? তো তুমি অনেকে দাঁড়ায় থাকো একদম কোল ঘেঁষে। তার মানে ধনাত্মক হবে যদি পরিবেশের উপর কাজ করে। এটাও স্বাভাবিক, তুমি তো কাজটা পরিবেশের উপর করার জন্য কি ওখানে তাপ দিচ্ছ বা কিছু করতেছো। আর যদি উল্টা কাজ হয় তাহলে ঋণাত্মক। তো যাই হোক, এই হইলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, মানে বিবৃতি এবং ব্যাখ্যা যেটা আসে এইটুক দিলে তোমার মোটামুটি হয়ে যাবে। এখন এগুলো হইলো বিভিন্ন ইয়ার সিস্টেমের উপর আছে, এত কিছু লাগে না। মানে এটা লিটার সময় লাগতো যে সমস্যা হলে কি হবে। তারপর তুমি শুধু ওই প্রথম লাইনটা শুধু পড়ে রাখবা যে নাম হলো সমস্যা, অর্থাৎ নাম হলো তার মানে চাপের পরিবর্তন হবে সিস্টেমে। যে যদি চাপের কোনো পরিবর্তন হয় না তাহলে এটা হলো কি সমচাপ। তাহলে এখানে কি হয় দেখো তো, সমচাপ হইলে হ্যাঁ, এই যে সমচাপ তার মানে এই যে তোমার কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, চাপ দিলে আয়তন বৃদ্ধি পায় না, ডব্লিউ ইকুয়াল টু পিডিবি। এগুলো তো জানা উচিত। চাপ দিলে কি হয়, আয়তন পরিবর্তন হয়। তাহলে কাজ ইকুয়াল টু পি ডি বি। তাহলে ওই তোমার ওই যে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে তাহলে কাজের জায়গায় কি বসাইবা, পিডিবি। এটাই হলো কি তাপের প্রভাব। মানে সংক্ষেপে এটুকু জেনে রাখো, তাহলে তোমার কি হইলো যদি ওই যে বিভিন্ন কন্ডিশন দিয়ে দেয়, সমস্যা বা সমস্যা বিভিন্ন রকম দিয়ে দেয়, তখন তুমি জিনিসটা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে কাজ মানে হলো পি ডিবি। চাপ দিলে যে আয়তন পরিবর্তন জনিত যে কাজ, সেটাই যতটুকু হয় এই দুইটার গুণফল হলো কাজ। তাহলে এটা হইলো তোমার সমচাপের ক্ষেত্রে। এটা লাগবে না তোমাকে তো, এটা 4 মার্কের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা আসে আর কি। সেক্ষেত্রে তুমি ওইটুকু দিলে না। কিন্তু কখনো যদি বলে যে সমচাপে বা সমষ্ণতে বলে বলে দেয়, তখন এই শুধু এই জিনিসটুকু জানলে তুমি লিখতে পারবা। যদি হয় সমষ্ণ, মান তার মানে কি, যেখানে তাপ স্থির, তাপের পরিবর্তন নাই। আচ্ছা, তো তাপ যদি স্থির হয় কোনো জায়গায়,
তাহলে এই যে দেখো, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে? তুমি তাপ যদি পরিবর্তন না হয়, তাপ যদি স্থির থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে ডেল ইউ, ডেল ইউ কি জিরো। তাহলে ডেল ইউ জিরো হইলে আমরা ওই সূত্রের মধ্যে বসাইলে, এই যে ডেল ইউ যদি জিরো হয়, তাহলে এই যে ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ, মানে তাপের পরিবর্তন সমান কাজের পরিবর্তন। এটা হইলো এর। আরেকটা হইলো রুদ্ধতাপীয়। মানে আগেরটা ছিল তাপমাত্রা পরিবর্তন শূন্য, এবার হলো রুদ্ধতাপ। তার মানে রুদ্ধতাপ বলতে কি ভিতর থেকেও বাইরে যাবে না, বাহির থেকেও কি ভিতরে যাবে না। এরকম যদি হয়, এরকম হইলো তাপের পরিবর্তন কি হবে? যেহেতু কোনো আদান প্রদান নাই, যদি কোনো আদান প্রদান নাই, তার মানে বলা আছে রুদ্ধতাপীয়, মানে তাপের কোনো আদান প্রদান হবে না, মানে ডেল কিউ। তখন ডেল কিউ হয়ে যাবে কত? শূন্য। ডেল কিউ যদি শূন্য হয়, অতএব ডি ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ইউ। তার মানে এই তিনটা প্রক্রিয়া জানলে হলো তোমার সমচাপ, সমষ্ণ, রুদ্ধতাপ। এটা হইলে এখান থেকে যা আসুক আসুক। কি তোমার এত লেট কেন? এ বালিকা, তোমার এত লেট কেন? হ্যাঁ, কারেন্টে কারেন্টে আসছো তুমি? গাড়ি? কি কি বলছিলা? এই তুমি কি বলছিলা? মানে ফাঁকা ফাঁকা মোবাইলে না টিপলে হয় না মা? তুমি এমন কি ব্যস্ত লোক যে তোমার এখন মোবাইল না টিপলে কোটি কোটি টাকা লস হয়ে যাইব? মোবাইল পাশে রাখছো, মোবাইল ব্যাগের মধ্যে ধুয়ে দাও। মানে কি ব্যবসায়ী লোক এরা। এটা ইন্টারের বই। কোনটা? আরে বেটা, এই যে এখানে লেখো এসএসসি তাপগতিবিদ। তা জানি না। পিডিএফ ওপেন স্কুল, এটা হইলো ওটা একটা। কই? এটা দিছে আর কি, ওরা ইয়া করে, কিন্তু এটা হলো মেন বই, হলো টেক্সট বই, হলো ইন্টারেরটা। এই দেখো না, এই যে এসএসসি প্রোগ্রাম। আচ্ছা, এখন দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই যে প্রথম সূত্র যে মিস করছে, এগুলো কিন্তু আসার মতো প্রশ্ন। হ্যাঁ, দেখ ভিডিও থেকে দেখে নিবা। এখন দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেখো, তাপ শক্তি একটা বিশেষ গুণ হলো অন্য সব রকম শক্তি খুব সহজে স্বতঃস্ফূর্তভাবে কি করতে পারে। তাপ শক্তি মানে যে কোনো শক্তি স্বতঃস্ফূর্তভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, যেমন হলো তুমি ঝর্ণার পানি যদি প্রচন্ড বেগে নিচে নামে, তাহলে কি হয়? তাপ উৎপন্ন হবে না? তাপ উৎপন্ন হবে। তারপর তুমি যদি একটু হাত ঘষো, কি উৎপন্ন হবে? আচ্ছা, তাহলে যে কোনো জিনিস, বা তুমি এই যে দেখো, ওই যে বাল্ব, লাইট, লাইট যে জ্বলে, কি হয়? তাপ উৎপন্ন হয় না? তার মানে এটা একটা সহজেই, যে কোনো শক্তি সহজে কি হতে পারে? তাপ শক্তি দ্বারা উৎপন্ন হতে পারে। কিন্তু এই তাপ শক্তিকে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। তুমি চাইলে কিন্তু সেটা পারবা না। তার মানে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হলে কি প্রয়োজন? যন্ত্রের প্রয়োজন। এখন দেখো, তাপ শক্তি কখনোই সম্পূর্ণভাবে কাজে, এটা একটা ইয়া, যে যতটুকু তুমি তাপ শক্তি দিবা, পুরোটা কিন্তু কাজে রূপান্তরিত হবে না। এটা একটু একটু আগে তো আমরা বলছিলাম যে তুমি যদি ধরো একটা কোনো কিছু গরম করবা, প্রথমেই সাথে সাথে ওই যে ডিম সিদ্ধ করলে বা আমরা অনেক সময় পিঠা বানাই ইয়ের উপর, সাথে সাথে কি করি, চুলার উপর ওই ইয়াটা দিয়ে, কড়াইটা দিয়ে ওইটার উপর কাই ঢালি দিই না, আগুন ওটা গরম করি, তারপরে গিয়া দে। অবশ্য শ্রদ্ধা এভাবে করে মনে হয়, আগে দিয়ে দেয়। তাহলে তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। আর এই যে কথা, এই কথাটাই হচ্ছে কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মেন ভিত্তি। এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কয়েকটা জিনিসের উপর প্রতিষ্ঠিত। কয়েকজন পৃথক ভাবে, তো কার্নো, প্লাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন, এ বেটারা এই কথা মানে বলছে। তাই, তার মানে তোমাকে ওই কথাগুলো বলে, মানে ওখানে ওই কথাগুলো স্বাভাবিক কথা, যে আমরা যে জানি স্বতঃস্ফূর্ত ভাবে বা প্রাকৃতিক ভাবে যে কোনো শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আবার তাপ শক্তি আবার অন্য শক্তিতে রূপান্তরিত হতে হলে পুরো যন্ত্রের প্রয়োজন। আবার পুরো তাপ শক্তিটা কাজে রূপান্তরিত হয় না, বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। কিছু শক্তি, তাপ শক্তি লস হয়। তাহলে এই সম্পর্কিত এই যে কথাটাকে এখানে চারজন ব্যক্তি বলছে, কার্নো, প্লাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন। তোমাকে চারজনের বিবৃতিটা তোমাকে দিতে হবে। কার্নো কি
হ্যাঁ, হ্যাঁ, কারণ কি বলছে এখানে তো কথা তো একই, মানে একজনের মানে মেইন পয়েন্টটা শুধু তাপের কথা একজনে এক এক পরিমাণ উল্লেখ করলো আর কি। কারণ কি বলছে, নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে এমন কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয়। তো এটা তো তুমি জানছোই। তো তোমাকে শুধু এই কথাটা বলতে হবে, মনে রাখতে হবে যে উনি নির্দিষ্ট পরিমাণ কথা বলছে, যে নির্দিষ্ট পরিমাণ শক্তিকে পুরোপুরি পুরোপুরি তোমার যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তর করা সম্ভব এমন কোন যন্ত্র আবিষ্কার করা হয়নি। এটা হলো কারণ। এবার প্লাং, এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করে সম্পূর্ণরূপে কাজ হবে না। তো আগের কথাটা এই কথাটা সেম না, মানে এক একজনে ঘুরে এক এক ভাবে বলছে। তোমার কষ্ট করে মনে মনে করতে হবে এ কথা। আগেরটা বলছে নির্দিষ্ট পরিমাণ, আর এ বলছে এমন কোন, আগেরটাতে যন্ত্র শেষে বলছে আর এখানে বলছে কি যন্ত্র আগে। হ্যাঁ, প্লাঙ্ক যন্ত্রের কথা আগে বলছে এমন কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেটা কি করবে, কোন একটা তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে, আবার ওইটাকে অনবরত পুরোপুরি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করবে, যান্ত্রিক শক্তি রূপান্তর করবে এমন কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয়। তার মানে এই দুটা তো কাছাকাছি। বাহিরের শক্তি সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। স্বাভাবিক, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা কেমনে যাবে? তার মানে কোন একটা জিনিসের প্রভাব লাগবে, প্রভাব ছাড়া নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা কি যায় না। তার মানে এই দুজনেরটা মোটামুটি একই ধরনের না, কেউ যন্ত্র আগে বলছে কেউ যন্ত্র পরে বলছে। হ্যাঁ, আর ক্লসিয়াসেরটা বলছে হইলো তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা যেতে হলে কোন যন্ত্রের পক্ষে কি সম্ভব না, তাহলে কি করতে হবে, বাইরের শক্তি লাগবে। আবার কেলভিন কি বলছে, কেলভিন বলছে কোন বস্তুকে তার পরিবেশের শীতলতম হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। মানে দেখো কোনো বস্তুকে তার পাশের শীতলতম অংশ থেকে আরো শীতল করে, মানে পরিবেশে যতটুকু শীতল, তুমি বস্তুটাকে কি করছো, তাপমাত্রা কমায়া আরো শীতল করছো, শীতল করে অবিরাম সরবরাহ পাওয়া কি সম্ভব নয়। তার মানে মোর কথাগুলো মোটামুটি একই ধরনের। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। কার্নো আর প্লাঙ্কের তো একই রকম। হ্যাঁ, কার্নো কার্নো উনি যন্ত্রের কথা শেষে বলছে, আর প্লাঙ্ক যন্ত্রের কথা আগে বলছে। আর হলো ক্লসিয়াস তাপমাত্রার কথা বলছে যে তোমার কোন যে সাহায্য ছাড়া, কোন সাহায্য ছাড়া তোমার ওই যে কোনো যন্ত্রের পক্ষ নিম্ন তাপমাত্রা থেকে তারপরে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। আর এই কেলভিন এই বেটা বলছে কি, কোন একটা বস্তু তার পাশের যে শীতলতম অংশ আছে ওইটা, ওই বস্তুকে ওই পরিবেশের শীতলতম অংশ থেকে আরো শীতল করে, এটা তাও তুমি অবিরাম কাজ পাইবা, এটাও কি সম্ভব নয়। তাহলে এগুলা কথাগুলো একই রকম, একটু নিজে একটু দেখবা, তারপরে একটু ব্যাখ্যাটা একটু দেখবা। হ্যাঁ, ব্যাখ্যাটা এই একটু আমরা যা বলছি ওই কথাগুলাই ব্যাখ্যা। যে এই দেখো, তার মানে আমরা এটা 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 আমরা আগে বলছি যে এটা শক্তি নিত্যতার সূত্র, নিত্যতার সূত্র। এখানে এটা বলা হয়েছে কারণ হলো কি, আমরা তো বলছি যে সিস্টেমের মোট পরিবর্তন কি একই, মোট পরিবর্তন সমান না, মোট পরিবর্তন সমান। আচ্ছা, তা আমরা এখান থেকে আমরা জানছি কি, তাপ কাজে বা কাজ তাপে রূপান্তরিত হতে পারে, তবে কোন দিকে তাপ প্রবাহিত হবে, কাজ সম্পাদিত হবে তা প্রথম সূত্র থেকে জানা সম্ভব না। তবে দ্বিতীয়টা থেকে পাওয়া সম্ভব। এই যে দ্বিতীয়টা থেকে বলছে না, শীতলতা থেকে অধিক শীতলে সেটাও সম্ভব না, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা কি সম্ভব না। তার মানে এখানে একটা ডিরেকশন আছে, যে তার মানে উচ্চ উচ্চ থেকে নিম্নে সম্ভব, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা সম্ভব। তার মানে এখানে একটা সূত্র, মানে শক্তিটা কোন থেকে কোন দিকে যাবে, তাপ, এখানে কি একটা ডিরেকশনের ধারণা পাওয়া যায়, কিন্তু প্রথম সূত্রে কি এটা আছে? প্রথম সূত্রে এই জিনিসটা নেই। প্রবাহের দিক জানার জন্য সিস্টেম যদি তাপমাত্রা জানা দরকার, তাপ সর্বদা কি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হবে, এটাই স্বতঃস্ফূর্ত। আর দুটো সিস্টেমের মধ্যে তাপ শক্তি ততক্ষণে প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত সমান না হবে, এটা স্বাভাবিক। ধরো দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত দুইজনের তাপ সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি আদান প্রদান চলতে থাকবে। যতক্ষণ দেখো ততক্ষণে প্রবাহিত হবে যতক্ষণ তাদের তাপমাত্রার পার্থক্য থাকবে। আর তাপ শক্তি সবসময় উচ্চতর সিস্টেম থেকে কি শীতল সিস্টেমে স্বতঃস্ফূর্ত ভাবে কি স্বাভাবিক। এখানে একটা গরম বস্তু আছে,
আরেকটা একটু ধরো একটু ঠান্ডা শীতল, তো কই কই থেকে শীতল থেকে কই দিকে যাবে নাকি? ধরো এক সময় দুইটা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। এখন তোমার মনে হয় কোনটা হয়েছে এখানে? ধরো এ একটা বস্তু হলো এটা গরম, এটা হলো গরম, এটা হলো ধরো ফার্স্ট ইয়ারের প্ল্যান যেগুলো সবসময় পড়াশোনা করে, আর এটা হলো ধরো তোমরা, হ্যাঁ। এক পর্যায়ে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আইসা সবাই এরকম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ। তো যে- এখন কথা হইলো, এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আসলে এরও তো ঠান্ডা, তাই না? এরও ঠান্ডা। হ্যাঁ, তুমি কি মনে করবা যে এখান থেকে তাপে দিয়ে গেছে? এটা তো এ তো ঠান্ডায়, এই বেড়া মানে ফার্স্ট ইয়ারে তোমার এনার্জি ছিল বেশি, তুমি এই যৌবন শক্তি হারাইতে 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 এরকম হয়ে গেছো, মানে উষ্ণ যে যে গরম ছিল এ তাপ হারাইতে হারাইতে পরে কি হয়ে যায়, শীতল শীতল হয়ে যায়, মানে উষ্ণ থেকে শীতলের দিকে যাবে, শীতল থেকে উষ্ণর দিকে কি আসবে না। তাহলে ওখানে কনফিউশনের কিছু নাই যে এই শীতলটা মানে মনে হয় শীতল থেকে গেছে, না, এবারে হারাইতে হারাইতে এবারে টাক হয়ে গেছে, শীতল হয়ে গেছে আর কি, এই হলো কথা। হ্যাঁ। আচ্ছা, আর যখন দুইটা বস্তুর মধ্যে তাপের সমতা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, আদান প্রদান বন্ধ হয়ে যাবে। তার মানে এগুলো দেখো সহজ কথা, এইটুকু দিলে তাপগতিবিদ্যা প্রথম এবং দ্বিতীয় সূত্র হয়ে যায়। তুমি কি কিছু বুঝছো জান্নাত? তানিয়া, তানিয়া বুঝছো কিছু? হ্যাঁ, প্রথমটা আচ্ছা, প্রথম সূত্র ওই ইয়ে থেকে দেখে নিবা, ভিডিও থেকে। করো তোমার খুশি, আমি তো কিছু বলিনি। আচ্ছা, এখন আমরা ওই তোমাদের পুরাতন বইতে আসি। দেখছো এটা তো কত সুন্দর দেখা যায়, দেখে চোখের সমস্যা কি প্রজেক্টরে? ও বই না, না আমি বলতে প্রজেক্টরের কথা বলতেছি। টিভিটা কি আলাদা অবস্থা আসছে? এটা তো, এটা চলে কিন্তু শুধু ওই যে কালো দাগটার কারণে একটু ইয়ে করলাম আর কি। তো যাই হোক, আমাদের নরম না লাগে না, এই সিস্টেমটা করছে ভালো হয়েছে এই কারণে, কারণ বোর্ডটাই স্মুথলি করা যায়, বিশেষ করে ওই যে জবের স্টুডেন্টের জন্য ম্যাথ করানোর সময় এটা ভেজাল হয়ে যায়, এই লেখা থাকে এর মধ্যে আবার লিখতে হয়। এখন হলো এখন হলো একটু ভেজাল মুক্ত আর কি। তো যাই হোক, তোমাদের এই অধ্যায়টা কিন্তু বিশাল অধ্যায়, হ্যাঁ। যাই হোক, আর আজকে এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রগুলো এখন আমাদের এই জিনিসটা দেখতে হবে। উভমুখী সম্প্রসারণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে মানে সমতাপের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যে কাজ পাই ওইটা হলো কি সর্বোচ্চ। গত দিনের সমীকরণটা কি বাসায় প্র্যাকটিস করছো? গত ক্লাসে লাস্ট যে সমীকরণটা প্র্যাকটিস করেছিলাম, তো দুদিন পর তো ভুলে যাইবা। কিছু করার নেই, এই মানুষ ফেল করে কেমনি। আচ্ছা, আচ্ছা এখন দেখো, তার মানে এখানে বলছে কি তোমার উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে প্রাপ্ত কাজ কি সর্বোচ্চ, যদি এরকম আসে উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে প্রাপ্ত কাজ সর্বোচ্চ সমতাপীয় আর কি ক্ষেত্রে, তাহলে উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কাজের পরিমাণ আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু আর টি লন পি ওয়ান বাই পি টু। এটা দেখবো আস্তে ধীরে, লাস্ট পর্যন্ত গেলে বুঝবো। তাহলে এখন দেখো, এখন এইটাকে ভেঙে এই দেখো, এই লাইনটাকে ভেঙে কি করছে, কেন এই যে দেখো তুমি একটু লসাগু করো তো, এই লাইনটা লসাগু করো, লসাগু করলে পি টু, লসাগু কি পি টু, এই যে লসাগু, এটা লসাগু হলো পি টু নিচে। তাহলে পি টু হলে এখানে ওই যে হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ আমরা জানি, তাহলে এখানে আসবে পি টু, পি টু প্লাস, আর এখানে তো পি টু আছে, তাহলে পি ওয়ান মাইনাস পি টু। লসাগু পারো নাকি লসাগু আবার? লসাগু এটা হয় না? তাহলে এখানে যে পি টু কি শেষ, পি টু শেষ, তার বাকি আছে কি পি ওয়ান বাই পি টু, জাস্ট এটাকে একটু সাজায় লিখছে আর কিছু না। তার মানে এই লাইন আর এই লাইন কি একই কথা, বুঝতে পারছো? হ্যাঁ। আমরা জানি ওয়ান অপেক্ষা কি এক্স ক্ষুদ্র হলে, যদি এক যদি এক্স এর চেয়ে ক্ষুদ্র হয় তাহলে লন ওয়ান প্লাস এক্স সমান এক্স ধরা যায়।
কারণ আমরা জানি কি, এই যে ওয়ান, লন ওয়ানের মান কত? শূন্য। লন ওয়ানের মান শূন্য। তাহলে আমরা যদি এই যে এটা যদি এক্স, এই এক্স এর মান যদি একের চেয়ে ক্ষুদ্র হয় তাহলে আমরা এটা ধরতে পারি, কারণ এখানে এইটুকু মান শূন্য। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র সম্প্রসারণের ক্ষেত্রে আমরা বুঝি এটাকে আমরা পরিবর্তনটাকে আমরা P1 P2 এটা ধরে নিতে পারি আর কি। এখন এই যে এখানে দেখো, এই যে তাহলে আমরা এটা, এই যে ক্ষুদ্র অপসারণের ক্ষেত্রে পরিবর্তন, এই পরিবর্তনটা অলওয়েজ ওয়ান এর চেয়ে কি, এখানে ওয়ান এর চেয়ে অলওয়েজ কি হবে? ক্ষুদ্র। এই যে P1 মাইনাস P2 বাই P2, এটা একের চেয়ে কি ছোট। এটা যদি একের চেয়ে ছোট হয়, এখন দেখো আমরা এই জায়গায় একটু ভাঙি। এই যে লন, এই যে এই মানটুকু একটু বের করে নিই, এই মানটুকু একটু বের করে নাও। এই মানটুকু বের করলে কি হয়? তাহলে লন, লন ওয়ান মানে কত? শূন্য। লন ওয়ান মানে শূন্য। আর আছে কি? লন, এই যে এটা। হ্যাঁ, তার মানে লন ওয়ান প্লাস সামথিং থাকে, তাহলে এটা মানে শুধু এইটুকু, কারণ এটা এটা শূন্য হয়ে যায়। এটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই কারণে এই মানগুলো একটু মনে রাখতে হবে আর কি। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, পরের সমীকরণে একটু যাই। অতএব আরটি উভয়মুখী সম্প্রসারণের ক্ষেত্রে, এটা এটা দ্বারা কি কি বুঝাইছে? রিভার্সেবল, উভয়মুখী, আর বি। হ্যাঁ, রিভার্সিবল। তাহলে ডব্লিউ ইকুয়াল টু আর টি P1 মাইনাস P2 বাই P2। এই যে এই প্রথম সমীকরণটাই এখন দেখো, এই যে এখানে ডব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু আর টি, লন ওয়ান তো জিরো হয়ে গেছে, এই যে এটুক, এই পুরাটুকু মানে কি পাইছো? P1 মাইনাস P2 বাই P2, এটা পাইছো না? তাহলে জাস্ট এই লাইন থেকে কি ওয়ান লিখছি, এই লাইন থেকে ওই লাইনটা লিখছি। এখান থেকে, বুঝতে পারছো? তাহলে প্রথম লাইন থেকে কি এই লাইনটা লিখছি। জাস্ট তুমি ওখানে ওই জিনিসটা শুধু ওইটুকু দেখা দিবে, ভেঙে দেখা দিবে, তারপর বলবা যে এক্স এর মান যদি একের চেয়ে কম হয় তাহলে তোমার P1 মাইনাস P2 বাই P2 এটাও কি একের চেয়ে কম, ছোট। এইটুকু দিলে হয়ে যায়। তাহলে ওটা ছিল আমার উভমুখী ক্ষেত্রে। এটা ছিল কার ক্ষেত্রে? উভমুখী। এখন আমরা যদি একমুখী সম্প্রসারণ ঘটাই, একমুখী সম্প্রসারণ ঘটালে চাপ যদি P1 দিই, তাহলে তোমার আয়তন যদি পরিবর্তন, যদি প্রথমে V1 থাকে পরে V2 থেকে পরিবর্তন হয়ে V2 হয়, সেক্ষেত্রে আমরা ডব্লিউ ইকুয়াল টু পিপি সূত্র জানো তো? একটু আগে তো দেখছো, কাজ সমান সমান কি, একটাকে দেখছো না ওই যে প্রথম ধাপ গতিতে প্রথম সূত্রে, ওই সমচাপে, সমচাপে দেখছো না ডব্লিউ ইকুয়াল টু পিডিবি ছিল না? হ্যাঁ, পি মানে এটা হলো ভি, মানে তো হলো আয়তনের পরিবর্তন, তাই না? মানে কাজ সমান সমান কি, চাপ ইন্টু আয়তন, চাপ ইন্টু কি আয়তন। তাহলে আমরা তোমার ইরিভার্সিবল মানে একমুখী, মানে প্রত্যাবর্তন করবে না আর কি, একমুখী। তো একমুখীর ক্ষেত্রে আমরা কাজ জানি ডব্লিউ ইকুয়াল টু পিবি, ডব্লিউ ইকুয়াল টু কি পিবি। তাহলে এখানে যেহেতু আমরা তো একটু আগে দেখছিলাম যে এই যে পরিবর্তন গুলা, এটা অলওয়েজ কি দুইটা বস্তু লাগবে। কটা লাগবে? দুইটা বস্তু লাগবে না, একটা থেকে আরেকটাতে যাওয়া লাগবে, বা দুইটা প্রান্ত লাগবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া লাগবে। তাহলে ওদের যদি কাজ যদি হয় P2 B2, এই যে দেখো, তাহলে এই যে চাপ, এই যে আমরা বললাম এখানে আমরা চাপ প্রয়োগ করলাম, P2 চাপ দিলাম, আর আয়তনের পরিবর্তন হলো V2 থেকে V1 হইলো। তাহলে এখানে তোমার যদি আমরা দেই P2 V2 P2 V1, হ্যাঁ, আর যদি একই তাপমাত্রায় P1 V1 সমান সমান P2 B2, এটা আমরা ওই যে ফিজিক্সের জিনিসগুলো আমরা পড়ে আসছি, এখন তো প্রতিবেদন পড়ানো সম্ভব না, এটুকু শুধু জেনে রাখো P1 V1 সমান সমান P2 B2। তাহলে এই যে আমরা এখানে P2 B2 জায়গায় আমি কি লিখতে পারি? P1 V1 লেখা যায়। তাহলে এই যে দেখো P1 V1 P2, এই যে B1, মানে এখানে তো এই যে P2, এই যে এটা গুণ দিলাম জাস্ট, ঠিক আছে? এখন জাস্ট হলো এখানে দুই জায়গায় যেহেতু B1 আছে, তার B1 কি করলাম, কমন নিলাম। B1 কমন নিলাম। এখন দেখো, B1 যেহেতু আমরা কমন নিলাম, এখন আমরা জানি এক মোল গ্যাসের জন্য, ওই যে আমরা জানি যে এন মোলের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু কত? পিভি ইকুয়াল টু, হ্যাঁ, এন আর টি। যদি এক মোল হয় তাহলে এটার মান ওয়ান হয়ে যাবে। পিভি ইকুয়াল টু কি আর টি। তাহলে এক মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আর টি, অর্থাৎ P1 B1, যদি প্রথম চাপের জন্য আয়তন, যদি প্রাথমিক অবস্থায় আয়তন যদি B1 হয়,
সমান সমান RT, সেখানে B1 ইকাল টু কি RT বাই P1। এই যে B1 এর জায়গায় RT বাই P1 বসাইছো, যা আছে যেভাবে আছে সেভাবে রাখছো। হ্যাঁ, জাস্ট এটা এটা একই একই কথা আর কি। এটা এটা কি নিচে আছে না, নিচে তো দিছি, কিন্তু সাদা লেখছে আর কি, আর কিছুই না। এই লাইন সেম জিনিস, এই লাইন সেম জিনিস। হুম। এখন দেখো, আমরা আমরা জানছি কি সম্প্রসারণের ক্ষেত্রে অলওয়েজ কি চাপ P1 P2 সে কি বেশি। অতএব P1 মাইনাস একটা তুমি যে পাইছো P2 ইজ গ্রেটার দেন কি তোমার P1 মাইনাস P2 বাই P1। এখানে বইতে P2 দিছিল আর P2 না P1। মানে হ্যাঁ, আগেরটার যেটা পাইলাম সেটা কি অলওয়েজ বেশি হবে কার তুলনায় একমুখীর জন্য। একমুখী যেটা পাইছিলাম সেটা হচ্ছে উভমুখীটা কি হবে, এটা হলো আমরা উভমুখীটা পেলাম না, উভমুখীটা বেশি হবে। হ্যাঁ, তাহলে জাস্ট এই দেখো এখানে বইতে তোমার ওই বইগুলোতে P2 না, এটা হবে কি P1, কারণ এই যে তুমি এই যে এখানে দেখো এটাই তো এটা। অতএব যেহেতু ইরিভার্সিবলটা বেশি মানে উভমুখীটা একমুখীর চেয়ে কি বেশি। হ্যাঁ, তাহলে অতএব বলবা যে পরবর্তী বা সম্প্রসারণজনিত কাজ সম্প্রসারণজনিত কাজের তুলনা অপেক্ষা কি বেশি, মানে উভমুখী কাজের পরিমাণটা বেশি একমুখী তুলনায়, এই আর কি। এটা তো স্বাভাবিক। একলে একমুখী একটা হলো উভমুখী, উভমুখী তো যাবে আবার কি আসবে, তো তার কাজের পরিমাণ তো বেশি হবে এবং দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ। এটাই এর সমীকরণ বা দ্বিগুণ দেখা যেটাই বলো। কেন? কয়টায়? একটা একটা থেকে আমার ডিউটি আছে, একটা হলে ক্লাস হয়ে যাবে। বা যারা আসুক, মানে আমি একটা পর্যন্ত ক্লাস নেব। জুল থমসন প্রবে এনথালপি কোনো পরিবর্তন হয় না, দেখে আসছে। এই যে এটা জুল থমসন সম্প্রসারণে এনথালপি কোনো পরিবর্তন হয় না, এগুলো সহজ, এগুলো একটু বোঝার পড়া, বুঝছো? এগুলো এগুলো মুখস্থ করতে গেলে যে মুখস্থ করবে এই ধরা খাবে। আচ্ছা যাই হোক, জুল থমসন প্রভাব আমরা তো জানি যে জুল থমসন প্রভাব এটা যেমন রুদ্রতাপীয় ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম না, যে রুদ্রতাপ মানে তাপে সিস্টেমে আসবো না যাবো না, মানে তাপটা জিরো হবে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি জানছি, যে এই যে তোমার এই যে তাপ ছিল কি, কিউ ইকুয়াল টু ছিল কি অভ্যন্তরীণ শক্তি ইউ প্লাস কাজ, ঠিক না? এটা আমরা প্রথম সূত্র থেকে দেখছিলাম। তো তাপ দিলে কি হবে, কিছু শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে আর বাকি অংশটা কি কি করবে, পরিবেশের উপর কাজ করবে, মানে কিউ ইকুয়াল টু ছিল কি ইউ প্লাস ডব্লিউ, এটা আমরা দেখছিলাম। তাহলে প্রথম সূত্র থেকে আমরা এখানে অভ্যন্তরীণ শক্তি দিয়ে এরা হয় আবার ইউ জায়গায় কি দিছে, ই দিছে আর কি, যাতে এখানে ওই যে এনট্রপি এনথালপি কে ই তো ওই জন্য ওরা অভ্যন্তরীণ শক্তিটাকে কি দ্বারা প্রকাশ করছে, ই দ্বারা প্রকাশ করছে। তাহলে এখানে তুমি যদি এই যে এটা এসে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে, এই যে ইউ ইকুয়াল টু কি হবে, ইউ ইকুয়াল টু কি হবে, এই যে দেখো এখানে কিউ মাইনাস ডব্লিউ না, কিউ মাইনাস, তাহলে সেম জিনিসটাই তো লিখছে, জাস্ট ইউ জায়গায় কি লিখছে, যদি এনথালপি ওই যে অভ্যন্তরীণ শক্তি জাস্ট এখানে ই দ্বারা প্রকাশ করছে, আর কিছু না। আচ্ছা এখন তাহলে যেহেতু এই যে কিউ হলো জিরো, কিউ হলো কি জিরো, যেহেতু এটা হলো তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে কিউ যদি জিরো হয় তাহলে অতএব তোমার এই অভ্যন্তরীণ শক্তি সমান সমান মাইনাস কাজ, বা কাজ সমান সমান কি মাইনাস ডেল ই, আর কি জাস্ট কিছুই না, জাস্ট ওই সমীকরণের মধ্যে তুমি শুধু এটা বসাই দিবা, কিউ ইকুয়াল টু কত বসাইবা, জিরো বসাইবা। সুতরাং রুদ্রতাপীয় সম্প্রসারণে প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয় অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে। অন্য কথায় যখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজ হয় তখন ধারার অভ্যন্তরীণ শক্তি কি হয়, হ্রাস পায়। কারণ কি এখানে তো বাহির থেকে কোন শক্তি তাপ প্রয়োগ করতে পারতেছো না, তবে যে কাজটুকু হবে এটা অভ্যন্তরীণ শক্তি ব্যয়ে কি কাজটা হবে, ওই জন্য এখানে বলছে যে যে কাজ হবে মাইনাস
ডেইলি মানে ই দ্বারা তো অবদান শক্তি বুঝাইছে, ইউর পরিবর্তে ই দিছে, তার মানে মাইনাস, তার মানে অবদান শক্তি হ্রাস পাবে। কারণ তুমি যেহেতু এখানে বাহির থেকে তাপ প্রয়োগ করার সুযোগ নাই, দেওয়া নেওয়ার সুযোগ নাই, তাহলে এখানে অলওয়েজ যে কাজটা হবে এটা অবদান শক্তি ব্যয় করে কি কাজটা হবে বিনিময়ে। আর ফলে কি হবে, তাপমাত্রা হ্রাস পাবে। তোমাদের যদি অবদান শক্তি ব্যয় হয় তাহলে তাপমাত্রা অলওয়েজ কি হবে, হ্রাস পাবে। এটা হলো এমনি বোঝার জিনিস আর কি। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল কি, জুল থমসন প্রভাব মানে হইলো তোমার এই যে সমষ্ণ। জুল থমসন প্রভাবটা হইলো কিসে, মানে এই প্রভাবটা মানে হলো সেখানে কোন প্রক্রিয়া, অবশ্যই তাপের পরিমাণ কি হবে, শূন্য, এটুকু। তাহলে এনথালপির পরিবর্তন হয়েছে। আচ্ছা দেখো, এই যে এখন দেখো, আমরা জানি কাজ, কাজ ইকাল টু পিবি না, কাজ ইকাল টু কি, পিবি। তাহলে এই যে দেখো তোমার অভ্যন্তরীণ শক্তি আমরা দেখছি কি মাইনাস, এই যে একটু আগে দেখছিলাম না, ডেইলি ইকাল টু মাইনাস ডব্লিউ মাইনাস, এই যে একটু আগে আমরা কি দেখছিলাম, সমান মাইনাস ডব্লিউ দেখছিলাম, মাইনাস ডব্লিউ। তো ডব্লিউ ইকাল টু কি, পিবি। তাহলে সেখান থেকে পরিবর্তন হবে কি, পি 2 বি 2 পি 1 বি 1, আর মাইনাস তো আছেই। হ্যাঁ, মাইনাস তো আছে। এই যে এখন এখানে এই যে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে এটা মাইনাস থাকবে, এটা প্লাস, তো প্লাসটা আগে লিখছে আর কি, পি 1 বি 1 মাইনাস পি 2 বি 2। তাহলে এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেইলি সমান ই 2 মাইনাস ইউ 1। তাহলে এই যে এখন ডেইলি, এই যে ডেইলি জায়গায় এই মানটা বসাই দিবা, এই যে এই মানটা বসাই দিবা, ডেইলি জায়গায় কোনটা বসাইবা, এই যে এই মানটা বসাই দিবা। অতএব ই 2 মাইনাস ইউ 1 সমান পি 1 বি 1 পি 2 বি 2। তাহলে টু গুলাকে একসাথে নিয়ে আসো, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, আর ওয়ান গুলাকে কি এক পাশে নিয়ে আসো। তাহলে এখন তুমি দেখো, এটা মানে এটা মানেই তো কার শক্তি, কার, এইচ না, এটা মানে কি তাপ না। আরে বেটা কই যায়, কোন দিকে কোন দিকে যায়, এটা মানে কি, এটা মানে কাজ। কারণ আমরা একটু আগে তোমার এই যে তাপ কি দেখছি, এখানে তাপ এইচ দ্বারা প্রকাশ করছে আর কি। আমরা তো ওই যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি দ্বারা প্রকাশ করছি, তুমি চাইলে ওখানে এইচ দিতে পারো, আমরা কিউ দ্বারা প্রকাশ করছি। তা আমরা ওখানে ওখানে আমরা দেখছি না যে অভ্যন্তরীণ শক্তি মানে তাপ সমান, ওখানে ছিল কিউ, কিউ না, কিউ, কিউ সমান সমান কি ছিল, অভ্যন্তরীণ শক্তি প্লাস কি কাজ, এটা ছিল না। তো তুমি এখানে, ওটা তো ইন্টারের বই, তো ওই জন্য ওরা ইয়া দিচ্ছে আর কি। তো তুমি এখানে এইচ এইচ ধরো, কি ধরবা, তোমরা তো যেহেতু অনার্স, তোমরা এইচ ধরো সব জায়গায়, তাহলে আর ভেজাল হবে না। এইচ ধরবা, আর এটা কি ধরবা, অলওয়েজ কি ধরবা, ই ধরবা, অভ্যন্তরীণ শক্তি কি ধরবা, ই। কারণ তোমার বইতে যেটা ইউজ করছো তুমি সেটাই ধরবা। তাহলে এই যে তুমি এখন এই যে এখন থেকে দেখো না, তাহলে ই প্লাস ডব্লিউ মানে, ডব্লিউ মানে পিবি, এই যে ই 2 প্লাস পি 2 বি 2 মানে কাজ, মানে ই 2 প্লাস মানে এই যে অবদান শক্তি প্লাস কি কাজ। তো এটা মানে তো হলো তাপ H2, আবার এটা মানেও কি তাপ H1। তাহলে H1 সমান সমান H2। অতএব কি সমান হয়েছে না তারপর পরিবর্তন, দুটো সমান। তো যদি দুটো সমান হয় তাহলে ডেল এস মানে কি, ডেল এস মানে হইলো H2, ডেল এস মানে হইলো কি পরিবর্তন, মানে কি আমরা সবসময় বড়টা থেকে H2 মাইনাস H1। তো একটু একটু কথা আমরা এখানে দেখছি H1 H2 পরস্পর সমান। তো তুমি এটার জায়গায় H2 জায়গায় যদি H1 লেখো তাও শূন্য হয়, বা H1 এর জায়গায় যদি H2 লেখো তাও কি হয়ে যায়, শূন্য। তাহলে এনথালপির পরিবর্তন কি হবে, জুল থমসন প্রভাবে এনথালপির পরিবর্তন শূন্য। মানে একদম সহজ একটা পড়া, কিন্তু বাসায় একবার লিখতে হবে ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশন হলো কি, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লাগে, এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রটা কি লাগে। তো তুমি সেখানে বইতে আমরা যেহেতু এখানে কিউ পড়ছি, তুমি কিউ না তুমি এইচ পড়বা, কি পড়বা, এইচ দিয়ে শিখবা। আর ইউর পরিবর্তে ই দিয়ে শিখবে, তাহলে তোমার আর কোনো ভেজাল হবে না। এটা আমরা দেখছি। আর লাগছে কি, কাজ সমান সমান পিবি, কাজ সমান সমান কি ডব্লিউ ইকুয়াল টু পিবি, আর চাপ ইনটু আয়তন, চাপ ইনটু আয়তন, এই দুইটা যদি জানো আর কিছুই না। আর আমরা তো পরিবর্তন অলওয়েজ লিখি কি হবে, 2 - 1, 2 - কি 1, আর তো কিছুই না। এই দুটা জিনিস জানলে জুল থমসন সম্প্রসারণ প্রভাবে এনথালপির কোনো পরিবর্তন হয় না, এটা একদম সহজ কথা, প্রমাণিত।
কার্নোট চক্র কি, এটা একবার দেখে নিলা শুধু, এটা একবার আমরা তো ওখানে পড়ছিলাম কার্নোট। আদর্শ অবস্থা, একটা ইঞ্জিন এর শোষিত তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে, মনে আছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম, কোন ইঞ্জিন শোষিত পুরো যতটুকু তাপ শোষণ করে পুরোটাকে কাজে রূপান্তর করতে পারে না, বা শোষিত তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত হয়, তা দুইটা কতটুকু হয় তা এই যে দুইটা বস্তুর বা দুইটা অবস্থার তাপের মাত্রার পার্থক্য থেকে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এইটাই হলো কি, এটাকে ভিত্তি করে উনি যেটা আবিষ্কার করছে ওটা হলো কি কার্নোট চক্র আর কি। জাস্ট এটুকু একটু, যদি 1 মার্কের জন্য আসে তাহলে একটু দেখলে আর কি, আর কিছু না। এন্ট্রপি কি, এটা মাঝে মধ্যে আসে, এন্ট্রপিটা তোমরা একটু দেখবা। হ্যাঁ, শৃঙ্খলা। এখন দেখো এন্ট্রপি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি যে কোনো বিশৃঙ্খল, যে বিশৃঙ্খল দেখা যায় এন্ট্রপি দ্বারা, দেখো একটি ধারার অণু বা পরমাণু বিশৃঙ্খল কি, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিশৃঙ্খলা দেখা যায় এটা হইলো তোমার এন্ট্রপি। তার মানে এই বিশৃঙ্খলতা আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, আচ্ছা। আর এন্ট্রপি একটি কি, তাপগতীয় অবস্থার অপেক্ষক। বিশৃঙ্খল যত বেশি হবে এন্ট্রপি তত কি হবে, বেশি হবে। হ্যাঁ, আবার এই দেখো কঠিন পদার্থের অণুসমূহের মধ্যে সদা শৃঙ্খল জনিত সেদের এন্ট্রপি কম। কঠিন বস্তুর মধ্যে কি অণুগুলো একদম কাছাকাছি থাকে না, এদের মধ্যে এরা হলো শৃঙ্খল, তার মানে এদের মধ্যে তাহলে এন্ট্রপিটা কম হবে। তারপর হলো তরলে, ওই যে কঠিনের চেয়ে তরলে অণুগুলো আর একটু দূরে যায়, তাহলে এদের মধ্যে বিশৃঙ্খল একটু বাড়বে। আর গ্যাসে কি হইব, বেশি দূরে দূরে, তার মানে এদের মধ্যে কি হবে, বেশি বিশৃঙ্খল হওয়া, অর্থাৎ এন্ট্রপির মান সবচেয়ে বেশি। তাহলে তুমি এন্ট্রপিটা কি, বিশৃঙ্খল অবস্থার কথা বলবা, আর হইলো কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে কার এন্ট্রপির মান কম কার বেশি, এই কথাগুলা কি বলবা। হুম, একই। আচ্ছা, তাহলে এখন দেখো এন্ট্রপি এমন একটি হলো কি ধ্রুবক রাশি, যখন তাপের কোনো সংযোগ, যেখানে তাপের কোনো সংযোগ থাকে না। যখন একটা সিস্টেমে তাপ প্রবাহিত হয় তখন এটার পরিমাণ কি বৃদ্ধি পায় কি আকারে, তাপ বাই তাপমান, কিউ বাই টি। সিস্টেম থেকে তাপ বাইরে গেলে এন্ট্রপি কি হয়, হ্রাস পাবে। তাহলে এই যে এন্ট্রপি মানে কিউ বাই টি, এটা মনে রাখতে হবে, তাপ বাই তাপমাত্রা। এটা এটুকু দিলেই মানে মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এনাফ, আর বেশি কিছু লাগে না। পরম এন্ট্রপি মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা, সেটা হলো কি পরম এন্ট্রপি। এন্ট্রপির বৈশিষ্ট্য দেখবা, এটা তো বিশাল। এন্ট্রপির বৈশিষ্ট্য, এন্ট্রপি পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। পদার্থের পরিমাণ যত বৃদ্ধি পাবে, একটু আমরা দেখছি না, কঠিনে সব কম থাকে, কিন্তু গ্যাসে সবচেয়ে কি বেশি থাকে, কারণ ওরা বেশি আয়তন দখল করে। তার মানে দেখো পদার্থ পরিমাণের উপর নির্ভর করে, পদার্থ যত বৃদ্ধি পাবে, মানে ওই জন্য গ্যাসের গ্যাসের এন্ট্রপি সবচেয়ে কি বেশি। আর এটা একটা অবস্থা অপেক্ষক, অর্থাৎ তোমার পথের প্রকৃতির উপর নির্ভর করে না। এন্ট্রপি একটি তাপগতীয় অবস্থা, এটা আমরা দেখছি। এটা চাপ, আয়তন, তাপমাত্রার উপর নির্ভর করে। আর এটা হলো একটা কি তোমার হ্যাঁ, অরক্ষণশীল। এটা বিশ্বের এন্ট্রপি কি বেড়েই চলছে। এখন কত পড়া, তোমরা এত আরামে থাকো কেমনে এত পড়া রাখা। হ্যাঁ, হম, এটা আমরা tally। আচ্ছা, আমরা আমরা শুধু এখন আজকে শুধু এটাই পড়াবো, বেশি পড়ানো সম্ভব না। এই যে বিশ্বের এন্ট্রপি বেড়ে চলছে, এটা একটু ব্যাখ্যা করতে হবে, 3 নাম্বার। এই যে এন্ট্রপি একটা অবস্থা অপেক্ষক বা ক্রমবর্ধমান, মানে কি বেড়েই চলছে, বা যেভাবে লেখক জিনিসটাকে। হ্যাঁ, তা আমরা একটু আগে দেখছি যে বিশ্বের সকল যে তোমার এই যে প্রক্রিয়াগুলো আছে এগুলো হইলো কি তোমার স্বতঃস্ফূর্ত এবং একমুখী। আচ্ছা, একমুখী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়,
বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন দেখো পরিবেশ তাপ হারালো, উপভোগ্য প্রক্রিয়া গ্রহণ করে। এখন দেখো আমাদের মেইন কাজে আমরা আসি, এত কিছু দরকার নাই। সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন, আমরা একটু আগে সূত্র দেখছি না, এন্ট্রপি মানে কি? এস ইকাল টু কিউ বাই টি দেখছি না? এস ইকাল টু কিউ বাই টি, এটা আমরা একটু দেখছি এনটিপি। তাহলে কোন সিস্টেমের এনটিপি পরিবর্তন হবে সিস্টেম, এটা এনটিপি দ্বারা ডেল এস দ্বারা পরিবর্তন বোঝানো হয়েছে। আর এখানে সিস্টেম বুঝাই দিচ্ছে, যেটা সিস্টেমের এনট্রপিটা সিস্টেমের। আর উপমুখীর জন্য, কার জন্য? উপমুখীর জন্য তাপের উপর ডেল কিউ পরিবর্তন, আর হলো তাপমাত্রা। আর সারাউন্ডিং, এগুলো সিস্টেমের মানে যে বস্তুর মধ্যে তুমি দিচ্ছ সেটা, আর একটা হলো কি সারাউন্ডিং। সারাউন্ডিং জন্য এই যে ডেল এস এর জায়গায় এস ইউ আর দিয়ে দিছে, সারাউন্ডিং ইংলিশ। হ্যাঁ। আর তাহলে একটা যদি প্লাস হয় আর একটা হলো কি মাইনাস, কারণ হলো সিস্টেমে তুমি হলো তাপ দিচ্ছ, আর সারাউন্ডিং কি করে তাপটা হারায়। এই জন্য গ্রহণ মানে প্লাস, ত্যাগ মানে কি মাইনাস। এই কারণে দেখবো এখানে প্লাস আছে, এখানে কি minus। কারণ সিস্টেমের দিচ্ছ এটা হলো কি প্লাস, আর পরিবেশ কি করবে? পরিবেশ স্বতঃস্ফূর্ত হবে কি হারায়, হারায়। হ্যাঁ, এই কারণে কি হবে এটা মাইনাস। তাহলে তোমার এন্ট্রপির মোট পরিবর্তন হইলো তোমার, দেখি, সিস্টেম প্লাস কি সারাউন্ডিং, সিস্টেম প্লাস মোট, টোটাল যদি আমি নিতে চাই তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিং। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে আমরা একটু আগে দেখছি যে সিস্টেমের ডিকিউ আর সারাউন্ডিং হলে কত, এটা। এখন এই যে দেখো একটা জিনিস কি, এই যে এখানে তুমি দেখো এই যে রিভার্সেবল লিখছে সিস্টেমে, আর সারাউন্ডিং এ কি লিখছে ইরিভার্সেবল। তাহলে তাহলে এই যে দেখো, এটা হলো রিভার্সেবল কি হবে? তুমি সিস্টেমে দিচ্ছ, ঠিক আছে, আবার তো সিস্টেমটা পরিবেশ থেকে গ্রহণ করে না। এটা হচ্ছে মানে সে দিচ্ছে এবং কি নিচ্ছে দুইটাই হয়। সে আবার মানে আবার পরিবেশ থেকে সে কি করবে, গ্রহণ করে, এটা হলো উভমুখী। হ্যাঁ। আর সারাউন্ডিং এটা হলো একমুখী। সারাউন্ডিং কি করবে, হারাবে। সারাউন্ডিং কি করবে, হারাবে। এখন এই জন্য এটা হলো একমুখী। সারাউন্ডিংটা কি হবে, মানে পরিবেশ তো হারাবে, পরিবেশ হারাবে। এখন দেখো এই যে এই কারণে তোমার এটাকে মাইনাস দিয়ে বোঝানো হয়েছে। এবং এখন আমি যদি টোটাল পরিবর্তনটা আমি ইয়ে করতে চাই, এখন তুমি আবার এখানে ওইটা মনে করো না, ওই যে কি বলে একদম রিয়েল তাপ, যে তাহলে পরিবেশ তাপ কই থেকে পাইলো, পরিবেশ তাপ কোথা থেকে পাইলো, এটা হলো সেটা মিন করে নাই। এটা মিন করতে হলো তোমার, আমরা তো ধরো এই যে এই যে এন্ট্রপিটা, এন্ট্রপি মানে কি বোঝাই, এটাকে কি কি দেখলাম আমরা, যে বিশৃঙ্খল অবস্থা। এখন হলো এখানে সিস্টেমে আমরা দিলে এখন সারাউন্ডিং যেটা, সেটা হইলো, এখন তো তুমি তো এই যে সিস্টেম আর সারাউন্ডিং দুইটাকে এক এক বললো, এক করে ফেললে হবে না, দুইটা একটা আলাদা, আলাদা চিন্তা করতে হবে। কারণ তুমি আবার যদি ওইভাবে ওইভাবে চিন্তা করো যে না পরিবেশ তাপ গ্রহণ করে আবার পরিবেশ তাপ হারায়, তাহলে এখানে সিস্টেম কোনটা? তুমি যদি পুরোটারে তুমি সারাউন্ডিং ধরে নাও, তাহলে তোমার সিস্টেম কোনটা? হ্যাঁ, তাহলে তো আবার এখানে সিস্টেম তুমি চিন্তা করতে পারতেছো না। হ্যাঁ, তাহলে এটুকু ইয়ে করে রাখো যে তোমার আমরা যে সিস্টেম যেটার উপর কাজ করতেছি সেটা দিচ্ছে এবং নিচ্ছে। আচ্ছা, ওই জন্য এটা ইরিভার্সিবল, আর ইয়ে হচ্ছে শুধু হারাচ্ছে। এই জন্য, হ্যাঁ, এই জন্য তোমার তোমার ওটা হচ্ছে মাইনাস হচ্ছে, আর টোটাল পরিবর্তন হইলো সিস্টেম প্লাস সারাউন্ডিং। আমরা আগে দেখি, আমরা জানি উভমুখী প্রক্রিয়া কৃত কাজ একমুখী প্রক্রিয়া কৃত কাজ অপেক্ষা বেশি, এটা আমরা ওই যে ইয়ে পড়ছিলাম, সমীকরণ প্রতিপাদ্য পড়ছিলাম। তার রিভার্সিবল, এটা হলো ইরিভার্সিবল হচ্ছে কি একমুখীর চেয়ে উভমুখী বেশি। আর আমরা এটাও জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডি ইকাল টু ইউ প্লাস ডব্লিউ। তাহলে রিভার্সিবলের জন্য আর হলো ইরিভার্সিবলের জন্য সমীকরণটা দুবার লিখছি, এবার হলো কি বহুমুখীর জন্য, আবার কি লিখছি একমুখীর জন্য। এখন তুমি এই যে এখান থেকে তাহলে তুমি কি লিখতে পারো, এই যে দেখো এখানে 4, 6 ও 7 নং থেকে পাই।
আচ্ছা, এখন এখানে তুমি কি লিখছো? রিভার্সিবলটা বের করছো, আর এখানে কি ইরিভার্সিবলটা কি তুমি বের করছো। মানে এই সূত্র থেকে আর কি, মানে জাস্ট কাজটাকে আগে লিখছি, কাজটাকে আগে লিখছি, এই আর কিছু না। এখন এটাকে তুমি, এই মানটাকে কোথায় লিখতেছো? এই দুইটার মানটাকে কোথায় লিখতেছো? 4 নং এ। এই দুইটার মানটাকে কোথায় লিখতেছো? 4 নং এ। তখন 4 নং এ লিখছো, তার মানে এই যে রিভার্সিবলের মান, রিভার্সিবলের কাজের মান, ইরিভার্সিবলের কি কাজের মান, জাস্ট 4 নং এ লিখলাম আমরা। আমরা তো এমনি তো বুঝছি যে মানে রিভার্সিবল বেশি কাজের পরিমাণ। তারপরে কাজ ইকাল টু যে মানটা, সেটা আমরা যে তাপ বিয়োগ অভ্যন্তরীণ শক্তি, সেটা আমরা লিখলাম। এখন দুই সাইডে থেকে কি ডিইউ বাদ যায় না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয়ে যায়? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, দেখো এই যে এটাতে যদি এই সাইডে নিয়ে যাও, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। তার মানে এটা কি হয়ে যাবে? বাদ চলে যাবে। বাদ চলে গেলে তাহলে কি থাকবে? শুধু কিউটা থাকবে, তাপটা থাকবে। ইরিভার্সিবল ডি কিউ, আর হলো রিভার্সিবল। এই যে ডি কিউ মানে তাপের পরিবর্তন, রিভার্সিবল ইজ গ্রেটার দেন ইরিভার্সিবল। এখন দুইটাকে যদি তুমি তাপমাত্রা দ্বারা ভাগ করো, তাপমাত্রা দ্বারা কি করছো? ভাগ করছো। ভাগ করলে তাহলে এটাই তো আমরা দেখছি যে এন্ট্রপি। এন্ট্রপি মানে কি? ডিএস সমান ডি কিউ বাই টি ছিল না? তাহলে ডি কিউ বাই টি এটাই তো এন্ট্রপি। এটাই কি এন্ট্রপি? এটাই হলো এন্ট্রপি। হ্যাঁ, তার মানে হ্যাঁ, এই যে উভমুখী থেকে একমুখী, এটা ইয়া করলে এদের মান হলো কি জিরোর চেয়ে বড়, অর্থাৎ তার মানে কি জিরোর চেয়ে বেশি মানে কি বৃদ্ধি পাচ্ছে, জিরোর চেয়ে কম হইলে তার মানে কি হ্রাস পাচ্ছে। তার মানে এদের পরিবর্তনটা আলটিমেটলি এই যে এন্ট্রপি, এন্ট্রপিটা, মানে এটা একটা এন্ট্রপি। এটা হলো কি, এটা এটা এই এন্ট্রপিটা হলো কি, এই যে ধরো এই লাইনটাকে আমরা লিখতে পারি কি, এই লাইনের পরের লাইন আমরা লিখতে পারি কি ডিএস, ডিএস রিভার্সিবল আর ই বি, আর এটা হলো কি ডিএস ই ইরিভার্সিবল। তার মানে এদের পরিবর্তনটা হলো কি আলটিমেটলি জিরোর চেয়ে বেশি, তার মানে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটুকু ইয়ে করলে আর তেমন কিছু লাগে না। 10টা 1 বাজে গেছে, আজকাল সম্ভব না। পরের ক্লাসে বাকিটা শেষ করতে হবে। হুম? এ দাঁড়াও, এবারে তারিমা